দ্য আউটসাইডার থেকে লাস্ট ব্রড কোশ্চেন 3 নম্বর ব্রড কোশ্চেন যেটা আমাদের সাজেশনে দেওয়া আছে। এই প্রশ্নটা আমরা পড়ব স্টাডি গাইড থেকে। যাদের স্টাডি গাইড আছে তারা 97 পৃষ্ঠা বের করে নেন, আর যাদের নেই তারা দেখাচ্ছে স্ক্রিনে আমার সাথেই পড়তে থাকুন। তাহলে ক্যারেক্টারাইজ দ্য নেচার অফ মেসার্ড কনসিয়েন্স দ্যাট মেক্স হিম অ্যান আউটসাইডার ইন স্ক্যাম্পস আউটসাইডার, অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, ডু ইউ থিঙ্ক দ্য টাইটেল অফ দ্য স্ট্রেঞ্জার অর আউটসাইডার ইজ জাস্টিফাইড, অথবা অথবা ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য আউটসাইডার, যে কোনোভাবে আসতে পারে। আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটা পরীক্ষায় আসবে, সুতরাং আমরা মনোযোগ দিয়ে একটু দেখি। In The Stranger or Outsider, Camp's attempt to focus on the nature of measured conscience. Camp's protagonist measured fail to make any rational interpretation of the events of his life and the whole ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে স্ট্রেঞ্জার বা আউটসাইডার গল্পে মানে মূলত ফোকাস করা হয়েছে যে মূলত এই ক্যাম্পসের ন্যাচারালটা এবং এই ন্যাচারাল মানে তার যেই একটা ব্যক্তিগত চরিত্র আছে, ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটার বলা আছে। এবং আরেকটা বিষয় খেয়াল করা হচ্ছে, আমাদের যে প্রোটাগনিস্ট তার লাইফে যত কিছু হয়েছে এখন পর্যন্ত কোনো কিছুরই কিন্তু কোনো মিনিং নাই। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তার লাইফের ঘটনাগুলা হচ্ছে একটা রুটলেস, মিনিংলেস, এবং দেখা যাচ্ছে যে সামাজিক রীতিনীতি, প্রথা, হিউম্যানিটি, মোরালিটি যেটা আছে এইটার একটা এগেনস্টে গেছে। হি ন্যারেটেড অনেস্টলি হোয়াট হি সিস, মানে সে যা দেখছে সেটা খুব সত্যতার সাথে সে কিন্তু সেটা বর্ণনা করছে। ফিলস অ্যান্ড থিংস, সে যা অনুভব করেছে এবং যা চিন্তা করছে। ম্যাসর্ট ফাইন্ড হিম এলিয়েন ফ্রম দ্য সোসাইটি, তাকে দেখা যাচ্ছে যে সোসাইটি থেকে বিচ্ছিন্ন একটা মানুষ হিসেবে তাকে পাওয়া গেছে। হি বিকামস অ্যান আউটসাইডার, সে যেন আসলেই সোসাইটির যেহেতু বাইরের মানুষ, সুতরাং তাকে সে যেন একটা আউটসাইডার, একটা বাইরের একটা মানুষ হিসাবেই কিন্তু সে পরিণত হয়েছে। অ্যাজ দ্য টাইটেল সাজেস্ট, তো এইটাই দেখা যাচ্ছে তার টাইটেল হিসাবে সাজেস্ট করা হয়েছে এবং এইটা দেখা যাচ্ছে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। হিজ লাইফ ইজ অ্যাবসার্ড, এবং তার জীবনটাও দেখা যাচ্ছে এরকম। এরপরে পরের প্যারাতে দ্য নোভেল ওপেন্স উইথ দ্য, আচ্ছা নোভেলের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে সামারি যদি আমাদের মোটামুটি বোঝা আমাদের যায়, তো যে কোনো নোভেলের যে কোনো ব্রড কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু সামারি অবশ্যই প্রয়োজনে আমরা কিন্তু সামারি দিতে পারি। এখানে কিন্তু একেবারে মার্ক না দেওয়ার মতো সুযোগ নাই, এবং নোভেল আমরা যতই একটু বাড়িয়ে লিখতে পারবো, একটু সামারি যুক্ত করে একটু বেশি করে লিখতে পারবো, মার্ক আশা করা যায় বেশি হবে, মার্ক হচ্ছে কম হবে না। তবে ইএলটির বিষয়ে যাদের ইএলটি আছে তারা এই অ্যাডভান্টেজগুলো পাবে না, কারণ তাদের আবার ওই ক্রিটিসিজমের মতো কিন্তু ধরাবান্ধা কিছু পড়া আছে, এইগুলার মানে উল্টাপাল্টা লিখলেই কেটে দেবে। কিন্তু আমাদের এরকম কোনো ঝামেলা নেই, যাদের আমাদের কন্টিনেন্টাল লিটারেচার আছে আমরা সামারি থেকে কিন্তু এখান থেকে লিখতে পারি। আর যখনই একটা প্রশ্ন থাকে এরকম যে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, অথবা দেখা যাচ্ছে যে ডু ইউ থিঙ্ক দ্য টাইটেল ইজ জাস্টিফাইড, এই জাতীয় যখনই প্রশ্ন থাকে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ট্রোডাকশনের পরে, ভূমিকার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা মোটামুটি একটা সামারি টাই কিন্তু তুলে দিতে হয়। তো সেটাই তুলে দেওয়া হয়েছে, তবে একটু ফিল্টার করে সেটাই আমরা পড়বো। দ্য নোভেল ওপেন উইথ দ্য নিউজ অফ হিজ মাদার ডেথ, তার মায়ের মৃত্যু দিয়ে নোভেলটা শুরু করা হয়েছে। হিজ রিয়াকশন টু হিজ মাদার ডেথ ইজ ফার্স্ট এক্সাম্পল অফ এলিয়েনেশন দ্যাট মেস আর ডিসপ্লে অ্যাবাউট হিউম্যান এক্সিস্টেন্স, মানুষের এইসব মানে দুনিয়াতে আসে যায়, এগুলোর কোনো মানে হয় না, দুনিয়ার কর্মকাণ্ডের কোনো মানে না, এটা দেখা যাচ্ছে তার মায়ের মৃত্যুর মাধ্যমে প্রথম এক্সাম্পলটা দেওয়া হয়েছে। হি অ্যাটেন্ডস হিজ ফিউনারেল উইদাউট শোয়িং দ্য সরো, সে তার মায়ের ফিউনারেলে অংশগ্রহণ করে কিন্তু কোনো দুঃখ দেখায় না। হিজ সোসাইটি এক্সপেক্ট অফ এ সন অর ডটার the nature of his conscience seldom exhibit or rational order. As a result, Massart failed to show any valid reason of his action, such as his indecision to regard to Mary's proposal to marry her or his decision to kill her. আচ্ছা, একই সাথে দেখা যাচ্ছে সেন্টেন্সটা অনেক বড় করে ফেলেছে, আমি একটু সহজভাবে বোঝাই দিই। তাহলে তার মায়ের উপস্থিতির মানে ফিউনারেলের উপস্থিতি থেকে দেখা যাচ্ছে তার একেবারে কোনো ফিলিং ছিল না, কোনো দুঃখ ছিল না, এমনকি
সমাজ এক্সপেক্ট করতেছিল যে ফিউনারেলের কাজটা, যেটা তার ওই যে বান্ধবী থমাস ছিল যেটা করে সমাজ এক্সপেক্ট করতেছিল এই কাজটা যেন দেখা যাচ্ছে যে তার ছেলে কিংবা তার মেয়ে কিন্তু এই কাজটা করে, কিন্তু সে সেটা করার জন্য রাজি হয়নি, এমনকি সে তার মায়ের মুখটা দেখতেও কিন্তু রাজি হয়নি। এই বিষয়টা বলা আছে। এবং তার মধ্যে ফিলিংলেসনেস বিষয়গুলো এতটা পরিমাণে তীব্র ছিল, যদিও বা ফিজিক্যাল এক্সপিরিয়েন্সের বিষয়গুলো সে এনজয় করতো, সে অতীতে বাস করতো না, লিভ ইন দ্য মোমেন্টে বাস করতো, বর্তমানে বাস করতো, কিন্তু যখনই সে ম্যারিকে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু এই ভালোবাসাটা দেখা যাচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণে। যখন ম্যারি এসে তাকে প্রপোজ করে তখন সে কিন্তু আবার তাকে রিজেক্ট করে দেয়। এবং দেখা যাচ্ছে যে ওই যে আরবদেরকে কিল করার বিষয়টা, আরবরা কিন্তু তার সাথে তো তার কোনো সম্পর্ক নাই, কিংবা তার সাথে তার তো কোনো এনিমি এরকম তো কোনো বিষয় না, অথচ কিন্তু ডাইরেক্ট সূর্যটা অনেক মাথার উপরে গরম ছিল, প্রচুর রোদ দিচ্ছিল, এই কারণে দেখা যাচ্ছে সে কিন্তু তাদেরকে হত্যা করে ফেলে। তো এটা কিন্তু একেবারে কোনো সমাজের মানুষ এটা করতে পারে না। তো হি ইজ অ্যান আউটসাইডার ফ্রম দ্য সোসাইটি, সে হচ্ছে একেবারে সমাজের বাইরের একটা মানুষ। তো যেহেতু সে সমাজের বাইরের একটা মানুষ, তাহলে ইটস অলসো রিফ্লেক্ট দ্য টাইটেল দ্য আউটসাইডার। তো এখানে দেখা যাচ্ছে টাইটেলটাকে আবার রিপ্রেজেন্ট করে দ্য আউটসাইডার। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই টাইটেলটা কীভাবে দেখা যাচ্ছে যে এই নোভেলের সাথে ফিট হলো, সেটাই কিন্তু আমরা এখন ডিসকাস করতেছি। তো আমরা তারপরে থার্ড প্যারাতে চলে আসি। হিজ অ্যালিয়েনেশন ফ্রম সোসাইটি ইজ সিন হোয়েন হি গোজ টু দ্য সুইমিং অ্যান্ড সিজ এ কমিক ফিল্ম উইথ এ ইয়াং ওম্যান কল্ড ম্যারি। তো যখন আমরা দেখতে পেলাম যে তার মায়ের যেদিন মৃত্যু হলো, পরের দিন ঘুম থেকে উঠে সে দেখা যাচ্ছে আবার শহরে চলে এসে তার হচ্ছে ইয়াং গার্লফ্রেন্ডের সাথে সে দেখা যাচ্ছে যে কফি খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, স্মোক করছে, ডিনার করছে, এরপরে দেখা যাচ্ছে যে সুইমিং শেষ করে রাত্রেবেলায় দেখা যাচ্ছে আবার কমিক একটা ফিল্ম দেখতে গেছে। দ্য ডেথ অফ হিজ মাদার sheets no impact on Messert, who relies on physical sensation for making his own choice, avoiding social conventional ইথিস অর ট্র্যাডিশন। সামাজিক প্রথা, সামাজিক নিয়ম নীতি কিংবা দেখা যাচ্ছে মোরাল অ্যাসপেক্টের বিষয়গুলো সব কিছু ভেঙে সে শুধুমাত্র ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, যে এখন বর্তমানে আমার কাছে মানে কোনটা বেশি ভালো লাগতেছে, কোনটা বেশি আমার কাছে এনজয়েবল হচ্ছে, এই বিষয়টা সে মানে প্রাধান্য দিচ্ছে। এবং এটা কিন্তু অলসো এটা রিফ্লেক্ট করে যে একটা সামাজিক মানুষ কিন্তু এরকম হতে পারে না। এখানেও কিন্তু এই বিষয়টা রিফ্লেক্ট করে যে সে কিন্তু সমাজের বাইরের একটা মানুষ, এজন্যই তাকে আউটসাইডার বলা হয়। আচ্ছা, লাস্ট প্যারাতে এখানের আমরা এটা একটু পড়ি। ম্যানস অ্যালিয়েনেশন ফ্রম সোসাইটি ক্যান বি সিন ইন মেসার্ট inability to make judgment about the quality of his action। এবং সে একটার পর একটা যে সমস্ত কাজ করছে, তো এই কাজগুলা কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু ভুল, একটা কাজও কিন্তু সঠিক করে নাই, কিন্তু এই কাজগুলা করার যেই জাজমেন্ট থাকাটা দরকার, এই জাজমেন্টটাও কিন্তু এর নাই, মেসার্টের নাই। তো ফর এক্সাম্পল, মেসার্স মেক ফ্রেন্ডশিপ উইথ হিজ নেইবার র্যামন্ড সেন্টস ফর নো র্যাশনাল কজ। তো এখানে র্যামন্ডের সাথে যেই মানে ফ্রেন্ডশিপ যেটা করে, এই ফ্রেন্ডশিপ করার কিন্তু কোনো মানে এক বাস্তবিক কোনো কারণ নেই, কারণ র্যামন্ড ছিল কিন্তু একটা ভালো মানুষ না, সে কিন্তু ছিল পতিতাদের দালাল। তারপরে দেখা যাচ্ছে র্যামন্ড যখন তার ওয়াইফের যে প্রতিশোধ নেওয়ার কথাটা বলে, তাকে হেল্প করারও কিন্তু কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সে কিন্তু হেল্পটা করে। তো এক কন্ট্রাডিকশন অ্যারাইজ হোয়েন হি এগ্রি টু রাইট এ লেটার র্যামন্ডস গার্লফ্রেন্ড টু গিভ র্যামন্ড এ চান্স টু টেক রিভেন্স অন হ্যান্ড। র্যামন্ডের গার্লফ্রেন্ডের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য চিঠিটা পর্যন্ত সে নিজেই লিখে দেয়। হি ইভেন ফলসলি টেস্টিফাইড টু দ্য পুলিশ অন র্যামন্ডস বিহাফ। তো এই র্যামন্ডের বিহাফের কাছ থেকে মানে বাঁচার জন্য পুলিশে যখন দেখা যাচ্ছে তাকে ধরে নিয়ে যায়, তখন দেখা যাচ্ছে র্যামন্ড বলে যে আমাকে আরেকটু ফেভার করো, যে আমার পক্ষে আরও দেখা যাচ্ছে কিছু বলো যে মেয়েটা অনেক খারাপ, বলে দেখা যাচ্ছে পুলিশ আমাকে ছেড়ে দেবে। সে কিন্তু এই কাজটাই করে, অথচ তার কাজগুলো কিন্তু একটা সোসাইটির মানুষ হিসাবে খুবই আনমোরাল, আনহিউম্যানাইজিং, এবং একটা বারবেরিক, একটা বর্বরোচিত একটা দেখা যাচ্ছে আচরণ। তো এইগুলো দেখা যাচ্ছে একটা মানে সোসাইটির মানুষ কখনোই কিন্তু অ্যালাউ করবে না, সেই জন্য একটা সোসাইটির বাইরের মানুষ, এই জন্যই দেখা যাচ্ছে মানে এটা জাস্টিফাই হচ্ছে দ্য আউটসাইডার হিসেবে। এরপরে দেখা যাচ্ছে প্যারাতে বলা আছে দ্য কিলিং of Arab at the end of the part is a turning point that lead Messert to a serious consequence. At the point of his existence, Messert discovered a possibility of choice, but only for a brief moment. He says, I was then and I realized that
ইউ কুড আইদার শুট অর নট শুট। তো সে যখন আরবদেরকে যখন মারার মতো একটা পরিস্থিতি আসে, এটা কিন্তু একটা সিরিয়াস মুভমেন্ট, কিন্তু সে কিন্তু সিরিয়াসলি নেয় নাই যে মাথার উপরে সূর্য আছে, প্রচুর গরম লাগছে, আবহাওয়াটা এরকম। এর আগে দেখা আছে তার বন্ধুকে ওই ট্রিটমেন্টের জন্য নিয়ে গেল, তার একটু দেখা যাচ্ছে রিল্যাক্সেশনের দরকার, আর এরা এসে যেন আর একটু ঝামেলা করে। একটু মারলে মারাও যায়, না মারলে নাও মারা যায়, কিন্তু ভালো লাগছে না, গরম লাগতেছে যেন, আর এরা ঝামেলা করে, তাই যেন মেরে দিই। এটা দেখা আছে একটা মানে মানে আনসোশিয়াল একটা দেখা যাচ্ছে কাজ, যেটা কোনো সামাজিক মানুষ করতে পারে না, এই জন্য একটা আউটসাইডার বলা আছে। আর একেবারে লাস্ট পার্টে যেটা বলা আছে যে পার্ট 2 শোজ হিজ অ্যালিয়েনেশন ফ্রম সোসাইটি অ্যাজ হি আন্ডারগোস imprisonment for event month. It is also হচ্ছে হি inability to accept religion as an unlimited answer to the meaninglessness of his existence. তার যে জীবনের কোনো উদ্দেশ্য নেই, কাজের কোনো উদ্দেশ্য নাই, এবং তার পুরো জীবনের বা মানবজাতির যে কোনো লক্ষ্য নাই, এটা বলে যে এই ধর্মেরও যেহেতু কোনো লক্ষ্য নাই, সুতরাং এইভাবে কোনো ধর্মকে পালন করারও দেখা যাচ্ছে কোনো মানে হয় না, এরকম কিছু একটা। Major realized the truth that just as he is indifferent to the universe, so the universe equality indifferent to him. মানে যেহেতু সে পৃথিবীর মধ্যে আছে, পৃথিবী মহাবিশ্বের মধ্যে আছে, তো সুতরাং একে অপর থেকে কিন্তু বিচ্ছিন্ন না, বা মিল আছে। আচ্ছা, যদি মিল থাকে, তার কাজকর্মের যদি উদ্দেশ্য না থাকে, তার উদ্দেশ্য নাই, এর মানে বোঝা যাচ্ছে যে মূলত ইউনিভার্সিটি কোনো দেখাচ্ছে উদ্দেশ্য নাই, এরকম কিছু একটা। তো এই জন্য হি ইজ অলসো ডিস্টিংক্ট টু ডাই লাইক হিজ ফিলো ম্যান অ্যান্ড ওমেন। মানুষ হোক, পুরুষ হোক, নারী হোক, সবাইকে মরতেই হবে, এবং যেহেতু এর কোনো ভবিষ্যৎ নেই, সুতরাং এখানে মারা যেতেও কোনো দেখা আছে বাধার কিছু নেই। তো হি লিভস অ্যামং আউটসাইডার, সে বাস করছে আউটসাইডার হিসেবে, বাট টু দেম টু হি ইজ স্ট্রেঞ্জার, এবং এমনভাবে সে যেন একটা স্ট্রেঞ্জারও। তো ইন কনক্লুশন উই ফাইন্ড মেসার্ড হ্যাজ বিন predominantly in outsider, সে যেন একটা আউটসাইডারই। হি আলটিমেটলি ফিলস liberated by accepting the concept of the indifference of the universe. সে এবং জগতের মধ্যে কোনো দেখা যাচ্ছে পার্থক্যটা খুঁজে পায় নাই, এবং পুরো মহাবিশ্ব জগতের সাথে সে কিন্তু নিজের তুলনা করছে। হি ফাইন্ড পিস অফ মাইন্ড রিয়েলাইজিং দ্যাট লাইফ ইনএবিলিটি এন্ডস উইথ ডেথ। সে এইটা নিয়েই দেখা যাচ্ছে শান্ত হয়ে গেছে, এবং সান্ত্বনা লাভ করছে যে আসলে মানুষের জীবনটা মৃত্যুর মাধ্যমেই শেষ হয়ে যায়। ইন দিস ওয়ার্ল্ড কাট অফ ফ্রম এ সেন্স অফ গড, সোসাইটি হ্যাজ ক্রিয়েটেড রুলস সো বাইন্ডিং দ্যাট এনি পারসন ব্রেকিং দেম ইজ কন্ডিমড অ্যাজ অ্যান এলিয়েন অ্যান্ড আউটসাইডার। সে যেইভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কাজ করছে, একটার পর একটা ডিসিশন নিয়েছে, একটার পর একটা সিদ্ধান্ত নিয়ে সে যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে, এমনকি সে দেখা যাচ্ছে কোনো রিলিজিয়নের মধ্যেও যায়নি, কোনো রিলিজিয়নকে সে অ্যাকসেপ্ট করেনি, এমনকি মৃত্যুর সময় যখন তাকে হচ্ছে ওই যে চ্যাপলার এসে যখন তাকে বলে, তখনও সে এটা অ্যাকসেপ্ট করেনি। এটা যেন একটা এলিয়েন অথবা দেখা যাচ্ছে একটা আউটসাইডার। তো এত কিছু আলোচনার পর দাস উই ক্যান ইলাবোরেট দ্যাট দ্য টাইটেল অফ দ্য নোভেল, এটা পারফেক্টলি অ্যাপ্লাইড দ্য আউটসাইডার ফর দ্য নোভেলা। তো এটাই ছিল মূলত দেখা আছে এখনকার জন্য। আশা করি বুঝতে পেরেছেন।